কিন্তু সত্যিটা কি জানো, মানুষ যাকে সব থেকে বেশি এড়িয়ে চলতে চায়, যার থেকে সে পালিয়ে বেড়াতে চায় অনেক অনেক দূরে, দিন শেষে তার কাছেই তাকে ফিরে আসতে হয় বারবার। And this circle goes on. বিভিন্ন রোমাঞ্চকর গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। নমস্কার, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি আর্য আছি আপনার সাথে। আজ আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির আপনার সামনে। তবে তার আগে একটা ছোট্ট বিষয় আপনার সাথে শেয়ার করি। ইউটিউব বলছে আমাদের 70% ভিউয়ার্স যারা আমাদের গল্পগুলি শোনেন তারা আমাদের সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটা করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অনেকটা মূল্যবান। তাই প্লিজ এই গল্পটি যদি আপনার ভালো লাগে, আমাদের কাজ যদি আপনার ভালো লাগে, তাহলে আমাদের সাবস্ক্রাইব করে তারপরেই যাবেন। আপনি যদি চান তাহলে আমাদের একজন মেম্বার হতে পারেন। কিভাবে হবেন? ওই যে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাচ্ছেন, ওই জয়েন বাটনে ক্লিক করলে মাত্র 29 টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন আমাদের বেশ কিছু কন্টেন্টের আর্লি অ্যাক্সেস এবং বেশ কিছু কন্টেন্ট যেগুলো আমরা শুধুমাত্র আমাদের মেম্বারদের জন্যই তৈরি করি। আজ আপনি শুনবেন সুলেখিকা স্ত্রীর কলমে আপনি কি ভয় পেতে চান। গল্প পাঠে সায়ন্তন, গল্পের সূত্রধার আমি আর্য। শুনতে থাকুন আমাদের আজকের গল্প আপনি কি ভয় পেতে চান। আপনি কি ভয় পেতে চান? ওয়েবসাইট লিঙ্কটার থাম্বনেলে ঠিক এই লেখাটাই জ্বলজ্বল করছিল। প্রথমটায় হাসি পেলেও পরে খানিকটা কৌতূহল বশতেই লেখাটায় ক্লিক করে সাম্য, অর্থাৎ সাম্যদেব সেনগুপ্ত। আরও ভালো করে বলতে গেলে লেখক সাম্যদেব সেনগুপ্ত। পুজোর আগের এই মাস 6 সময়টা বলতে গেলে খানিক আতান্তারেই কাটে সাম্যর। তবে এই বছরের সমস্যাটা অন্যান্য বারের চেয়ে আরও বেশ খানিকটা জটিল, অন্তত সাম্যর তাই মত। পূজাবার্ষিকীর জন্য উপন্যাস লিখতে হবে। লেখালেখি নিয়েই সাম্যর জগৎ। উপন্যাস লেখা তার জন্য নতুন কিছু নয়, কিন্তু সমস্যাটা হলো অন্য জায়গায়। প্রকাশক বলে দিয়েছেন যে সে উপন্যাস হলে চলবে না, একেবারে খাঁটি ভয়ের একটা উপন্যাস সাম্যকে লিখে দিতে হবে। প্রকাশক দীনেশ বোসের গোলগাল নাদুস নুদুস চেহারা, বড় আদরের একটা ফুটবল সাইজের ভুঁড়িও আছে। সব মিলিয়ে বেশ নিপাট ভদ্রলোকী চেহারা যাকে বলে। যদিও ওই নাদুস নুদুস নারুগোপাল চেহারার আড়ালে ঠিক কতটা ভদ্রতা লুকিয়ে আছে তা অন্যান্য লেখকদের মতো সাম্যরও বিশেষ অজানা নয়। তবে সেই প্রসঙ্গ এখন থাক। আপাতত সাম্যর মাথার ভেতর যেটা ঘুরছে সেটা হলো দিন 7 আগে বোস মশাইয়ের বলা কথাগুলো। সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই ফোন করেছিলেন প্রকাশক দীনেশ বোস। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গলায় অনেকখানি এক্সট্রা মাখনের প্রলেপ লাগিয়ে খানিক হেঁ হেঁ করতে করতে বলেছিলেন, এবারে কিন্তু বড় দায়িত্বটা আপনাকেই নিতে হবে মিস্টার সেনগুপ্ত। সাম্য দীনেশের স্বভাব সম্পর্কে মোটামুটি অবগত। সে জানে এভাবে খানিক ঘুরিয়ে পেঁচিয়ে তারপরে আসল প্রসঙ্গে আসাটাই তার স্টাইল। তাই সাম্য আর বিশেষ কোনো প্রশ্ন না করে চুপচাপ দীনেশের বকবক শুনে যেতে লাগলো। প্রায় মিনিট খানেক একথা সে কথার পর দীনেশ বললেন, আসলে ব্যাপারটা যেটা হয়েছে, আমাদের পূজা সংখ্যার যে দুজন অলৌকিক আর ভৌতিক উপন্যাসের দিকটা দেখেন না, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে তাদের কেউই না এই বছর কোনো রকমের লেখা দিতে পারছেন না। বুঝতেই পারছেন, মার্কেটে এখন এই ধরনের লেখার ডিমান্ডটাই বেশি। এগুলো ছাড়া তো আর সংখ্যা প্রকাশ করা যাবে না। সম্ভবত বিপদের ধরনটা সাম্য আগে ভাগে খানিকটা আন্দাজ করেছিল। তাই সে একটু আমতা আমতা করে জিজ্ঞেস করে,
আমাকে আমাকে ঠিক কি করতে হবে? ফোনের ওপ্রান্ত থেকে বোস মশাইয়ের হে হে মার্কা গলা ভেসে আসে। তেমন কিছুই নয়, ওই ছোট্ট একটু একটা কাজ। বোসের গলায় বিনয় একেবারে ঝরে পড়ছিল। সাম্য মনে মনে হিসেব করে, আজকাল এই বিনয় জিনিসটার মার্কেটে বোধ হয় রেট বিশাল সস্তা যাচ্ছে, নাহলে বোসমশাই যা মাতব্বই মানুষ। তবে সাম্য বেশি কিছু ভাবার সুযোগ পায় না। তার আগেই দীনেশ বোস তার আসল প্রস্তাবটা রাখেন। আপনাকে একটা ভয়ের উপন্যাস লিখে দিতে হবে, একেবারে খাঁটি ভয়ের, কোনো রকম ভেজাল থাকা চলবে না। আপনার উপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু তবুও বলে রাখলাম, বোঝেনি তো, চারিদিকে এখন ভেজালেরই রমরমা। যেদিকেই তাকাবেন শুধুই ভেজাল, প্রেম থেকে শুরু করে লাইফের যে কোনো গেমে। ওই আর কি, খাঁটি জিনিস তো আজকাল উঠেই যেতে বসেছে, তাই বলে রাখলাম আর কি, নো ভেজাল, অনলি খাঁটি। আচ্ছা, তাহলে আজকে রাখি। আশা করি সবটাই বুঝে গেছেন, লক্ষ্মীটি একটু দেখে নেবেন। বলেই ওপাশ থেকে কট করে লাইনটা ডিসকানেক্ট করে দেন প্রকাশক বোস। কিন্তু সাম্যর মাথায় ততক্ষণে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে মূলত থ্রিলার আর রোম্যান্টিক জার্নি লিখতে বেশি ভালোবাসে। এইসব ভূত টুত কিংবা ভয়ের এলিমেন্ট তার কলমে কিবোর্ডে কখনোই বড় একটা ধরা দিতে চায় না। কিন্তু বোস মশাইয়ের অনুরোধ যখন, তখন রাখতে তো হবেই, কারণ প্রকাশক দীনেশ বোসের অনুরোধ অগ্রাহ্য করেও এই লেখালেখির জগতে টিকে থাকতে পারবে এমন হিম্মত কারোরই বড় একটা নেই। তার কোনো উপায়ন্তর না দেখে সাম্যর এই অজ্ঞাতবাস, এটা অবশ্য তার রুটিনের মধ্যেই পড়ে গেছে এখন। মাথায় প্লট না এলে দিনের পর দিন একা একা সব কিছু থেকে দূরে কোথাও পড়ে থাকাটা তার অনেক দিনের অভ্যেস। সৌমিলি প্রথম এই নিয়ে মুখ গোমরা করে বসে থাকত, পরে অবশ্য নিজের ভোলাভালা স্বামীর আর 5টা খামখেয়ালি স্বভাবের মতো এটাকেও এক প্রকার মেনেই নিয়েছে সে। আপাতত সাম্য যে বাড়িটা এসে উঠেছে, সেখানে সাধ করে অন্য কেউ কখনো থাকতে আসতো কিনা সেই বিষয়ে সত্যি বিস্তর সংশয় রয়েছে। তবে সাম্যর কথা আলাদা। সে মনে করে ব্যক্তিগত কিছু অনুভূতি ছাড়া লেখা সম্পূর্ণ হয় না। এই বাড়িটা বলতে গেলে দীর্ঘদিন ধরে পরিত্যক্তই পড়েছিল। বাড়ির মালিক রজত সাম্যর বন্ধু স্থানীয়, যদিও রজতদের পরিবারের কেউই আর এখানে থাকে না। তবে কথায় কথায় সাম্যর কোথাও গিয়ে একা নির্জনে থাকার প্রয়োজন জেনে সে নিজেই উদ্যোগ করে ব্যবস্থা করে দিয়েছিল তার এখানে আসার। জায়গাটা শহরতলি থেকে বেশ খানিকটা দূরে, আশেপাশে লোকালয় প্রায় নেই বললেই চলে। থাকার মধ্যে আছে কেবল বুড়ো রতন দাস। ছোট্ট খাট্ট চেহারার রতনের বয়সের কোনো গাছ পাথর নেই। দীর্ঘকাল ধরে একই রকম আছে সে। কেউ আসলে সেই এই বাড়ি টুকিটাকি দেখাশোনা করে, তবে রতন এখানে থাকে না। তার গাঁ এখান থেকে তাও প্রায় মাইলখানেক দূরে। সে সন্ধ্যের মধ্যে সব কাজকর্ম মিটিয়ে চলে যায়। তারপর যাকে বলে সাম্যর একেবারে আক্ষরিক অর্থেই নির্জন বাস। এটাই প্রয়োজন ছিল তার। খাবার সাপা দেওয়া আছে বাবু, মই তাইলে আজ আসি। ডেস্কটপের উপর প্রায় মুখ ঝুঁকিয়ে বসেছিল সাম্য। রতনের কথায় সামান্য মুখ তুলে তাকিয়ে হাত নেড়ে তাকে চলে যেতে দেয় সে। রতনও আর দ্বিতীয় কোনো কথা না বলে হাসি মুখে মাথা নেড়ে চলে যায়। রতনের সেই চলে যাওয়ার পর থেকেই একটানা ঘন্টার পর ঘন্টা ধরে ইন্টারনেট ঘেঁটে ভয়ের এলিমেন্ট খুঁজে গেছে সে। দু একটা হিজিবিজি প্লটও যে মাথায় আসেনি তা নয়, কিন্তু সেসব কেন জানি না সাম্যর নিজের কাছেই একান্ত খাজা বলে মনে হয়েছে। আসলে লেখার ব্যাপারে সাম্য বরাবরই খুব খুঁতখুঁতে। এই ভয়ের গল্প নিয়েও তার একটা নিজস্ব থিওরি আছে। সে মনে করে যতক্ষণ না নিজে থেকে ভয়টাকে অনুভব করা যাচ্ছে, ততক্ষণ ভয়ের অনুভূতিটুকুকে নিজের লেখায় কিছুতেই ফুটিয়ে তুলতে পারবে না সে। আর সেই ভয় অনুভব করতেই ঘন্টার পর ঘন্টা ধরে ইন্টারনেট পরিভ্রমণ। কিন্তু কোথায় কি? সবটাই যখন প্রায় কাকস্য পরিবেদনা হতে বসেছে, ঠিক তখনই হঠাৎ ল্যাপটপ স্ক্রিনের ওপর টিং করে এই নোটিফিকেশনটা ভেসে ওঠে। আপনি কি ভয় পেতে চান? এ আবার কি? মনে মনে প্রথমটায় খানিক অবাক হয় সাম্য।
তারপর ভাবে সম্ভবত এতক্ষণ ধরে এসব ভয় টয় নিয়ে সার্চ করাতেই রিলেটেবল কোনো পেজ সাজেশনে আসছে। কি মনে হতে লিঙ্কটায় ক্লিক করে সে। সঙ্গে সঙ্গে একটা পেজ খুলে যায়। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আপনি যদি সত্যি ভয় পেতে চান তবে এগ্রি বাটনে ক্লিক করে নিজের সম্মতি জানান। পরিষেবা মূল্য মাত্র 99 টাকা। তবে যেহেতু এখন বিশেষ ছাড়ের অফার চলছে, তাই এই পরিষেবা আপনি পেয়ে যেতে পারেন মাত্র 49 টাকায়। তাহলে আর দেরি কেন? মাত্র 49 টাকায় সংগ্রহ করে নিন খাঁটি ভয়ের অনুভূতি। তবে মনে রাখবেন, একবার সম্মতি জানালে আমাদের কাছে কিন্তু আর কোনো গো ব্যাকের অপশান নেই। তাই দয়া করে নিজের মনকে প্রস্তুত করে তবেই সম্মতি জানাবেন। বিধিবদ্ধ সতর্কীকরণ। দুর্বল চিত্তের ব্যক্তিরা দূরে থাকুন। সৌজন্যে হরর প্লাস অ্যাসোসিয়েশন। মনে রাখবেন, আমাদের কোনো শাখা নেই। বাবা, ভারী অদ্ভুত তো। ভয় পাওয়ানোর আবার কাস্টমাইজ সার্ভিস। বাবা, দিনে দিনে আর কি যে দেখতে হবে ঠাকুর। লেখাটা পড়ে নিজের মনেই একচোট হেসে নেয় সাম্য। তারপর কি খেয়াল হতে এক প্রকার ঝোঁকের বসেই এগ্রি লেখাটার ওপর ক্লিক করে দেয়। সঙ্গে সঙ্গে স্ক্রিনের ওপর ওয়ার্নিং সাইন ফুটে ওঠে আবার, আর ইউ শিওর? সাম্য ইয়েস বাটনে ক্লিক করতেই তার মোবাইল ফোনটা বেজে ওঠে হঠাৎ। আননোন নাম্বার থেকে কল আসছে। এখন আবার কে ফোন করলো? তাছাড়া এই নাম্বারটা তো তেমন কারোর পাওয়ার কথা নয়। দেখি। ইচ্ছে করে নিজের সিম কার্ডটা নিয়ে আসেনি সে। এই নতুন নাম্বারটা জানে বলতে শুধু সৌমি। না হলে নিজের পুরনো নাম্বারটা অ্যাক্টিভ রাখলে দিন রাত মেসেজ আর অবান্তর ফোন কলের উপদ্রবে টেকাটাই দায় হতো তার। খানিকটা অবাক হয়েই ফোনটা রিসিভ করে সাম্য। হ্যালো। ও প্রান্ত থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে আসে। নমস্কার, হরর প্লাস থেকে বলছিলাম। হরর প্লাস? নামটা কেমন চেনা চেনা লাগে সাম্যর। পর মুহূর্তেই মনে পড়ে যায় তার, আরে একটু আগে দেখা ওয়েবসাইটটার লিঙ্কে এই নামটাই লেখা ছিল না? কিন্তু ওখানে তো নিজের ফোন নাম্বার সে দেয়নি। তাহলে এরা তার নাম্বার পেল কোথা থেকে? ও প্রান্ত থেকে অপরিচিত কণ্ঠস্বর আবার বলে ওঠে, আপনি কি নিশ্চিতভাবে প্রকৃতির খাঁটি ভয়ের অনুভূতি সংগ্রহ করতে চান? মনে রাখবেন, একবার প্রসেস শুরু হয়ে গেলে আর কিন্তু ফিরে আসার কোনো উপায় নেই। আমাদের এটাই মূল শর্ত। আমরা হরর প্লাস। একবার প্লাস হয়ে গেলে মাইনাসের আর কোনো অপশন নেই। হ্যাঁ 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 হ্যাঁ, পেতে চাই। আমি ভয় পেতে চাই। ও প্রান্ত থেকে কয়েক সেকেন্ড নীরবতার পর আবার কথা ভেসে আসে। কংগ্রেচুলেশন স্যার, ভয়ের এই দুনিয়ায় আপনাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু দ্য ইউনিভার্স অফ পিওর হরর। কথাটা বলেই আচমকা ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। তারপর সাম্যর কিছু বুঝে ওঠার আগেই টিং করে ফোনে একটা মেসেজ ঢোকে তার। ব্যাংকের মেসেজ। তার অ্যাকাউন্ট থেকে এই মাত্র 49 টাকা কেটে নেওয়া হয়েছে। 49 টাকা? মাত্র 49 টাকায় সংগ্রহ করে নিন খাঁটি ভয়। বাবা, নিজের মনেই বিড়বিড় করে ওঠে সাম্য। এরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানলো কি করে? কোনো ফ্রড নয় তো? না, কিন্তু ফ্রডই যদি হয় তাহলে মাত্র 49 টাকা কেনই বা নেবে? আর বেশি কিছু ভাবতে পারে না সাম্য। এতক্ষণ ধরে প্লট খুঁজতে খুঁজতে যন্ত্রণায় মাথা ছিঁড়ে যাচ্ছে তার। রতন ফ্লাস্কে গরম জল রেখে গেছে। ব্যাগে কফির শেষে আছে। একটু কফি খাওয়া দরকার। একটা আড়মোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সাম্য। चैन यहाँ पर महंगा है और मौत यहाँ पर सस्ती है। गुमनाम है कोई और बदनाम है कोई। নিজের মনেই গুনগুন করতে করতে কফির কাপে চামচ নাড়ছিল সাম্য। সন্ধে থেকেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে বাইরে। কফি মাগ হাতে জানলার কাছটায় এসে দাঁড়ায় সে। লোকালয় থেকে বহু দূরে প্রায় ফাঁকা একটা মাঠের ধার ঘেঁষে একটা ছোটোখাটো পুরনো বাড়ি। বৃষ্টির একটানা ঝিরঝিরে শব্দ। কোথাও কেউ নেই। খাঁটি ভয়ের গল্প লেখার জন্য মনে হয় এর চেয়ে ভালো আর কোনো পরিবেশ হতে পারে না।
অথচ সেই সন্ধে থেকে চাতকের মতো হাপিত্তেশ করেও মন মতো একটা প্লটই এখনো পর্যন্ত জোগাড় করে উঠতে পারল না সে। কফি মাগে আলতো চুমুক দিতে দিতে ক্লান্ত একটা দীর্ঘশ্বাস ফেলে সাম্য। দূরে জানলার বাইরে একটু একটু করে জমাট বাঁধতে শুরু করেছে সন্ধ্যের আবছা অন্ধকার। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায় সাম্যর। আচ্ছা, আমি নিজে কিসে কিসে ভয় পেতাম? আনমনে বিড়বিড় করে নিজেকেই যেন প্রশ্ন করে সাম্য। ছোটবেলায় ঠাম্মির কাছে শোনা একটা গল্প মনে পড়ে যায় ওর। সাম্যরা মোট 2 ভাই বোন, সাম্য আর মেখলা। বৃষ্টির দিনে সন্ধেবেলায় লোডশেডিং হলে ভাই বোনের কারোরই আর পড়তে বসতে মন চাইত না। তখনই ঠাম্মির আশেপাশে গল্পের নেশায় ঘুরঘুর করত ওরা। তেমনই কোনো এক বৃষ্টির দিনে ঠাম্মির মুখে শুনেছিল গল্পটা। সেদিনও এমন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল বাইরে। সন্ধে থেকেই পাওয়ার কাটছিল। হ্যারিকেনের ম্লান হলদে আলো ঠাম্মির মুখে এসে পড়ছিল। মাথা ভর্তি ধবধবে সাদা চুল, অসংখ্য কাটাকুটি ভরা ঝুলে পড়া শিথিল চামড়া আর আলো আঁধারি মাখা আবছা হলদে আলোয় ঠাম্মিকে কেমন যেন অন্যরকম দেখাচ্ছিল সেদিন। গল্পের ছড়াটা আজও স্পষ্ট মনে আছে সাম্যর। আধো অন্ধকার ছায়া ঘেরা বারান্দায় বসে দুলে দুলে গল্প বলছিল ঠাম্মি। আধার ডাকে আয়, গুরু গুরু শব্দ করে মেঘা ডেকে যায়, ঝিরি ঝিরি জলের ধারায় ওই দূরেতে একলা কোথাও তারা হেঁটে যায়। আধার ডাকে আয়, মেঘা ডাকে আয়, ছায়া ছায়া শরীর যারা ওই যে ডেকে যায়। আয় 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 আয়। এমন বৃষ্টির দিনে এই ঝড় আর অন্ধকার দুইয়ে মিলে ডেকে নিয়ে আসে তাদের। এমন দিনে মানুষের মনে দখল নেয় তারা, যাতে মানুষ ভুল করে এই ছড়া বলে ফেলে, আর ওরা তারই সুযোগ নিয়ে বৃষ্টির শব্দের সাথে মিশে নিজেদের জগৎ ছাড়িয়ে চুপিসারে এসে দাঁড়াতে পারে আমাদের এই জগতে। এত অবধি শুনে সাম্যর বোন মেখলা জড়সড় হয়ে ঠাম্মির আঁচল ঘেঁষে বসেছিল চুপচাপ। একটু ভয় ভয়ই জিজ্ঞেস করেছিল, ওরা কারা ঠাম্মি? কোথায় থাকে ওরা? ঠাম্মি হাত নেড়ে গম্ভীর গলায় বলেছিলেন, ওরা তারা এমন দিনে যাদের নাম নিতে নেই, ওদের জগৎ আলাদা। এমনই বৃষ্টির দিনে ওদের জগৎ থেকে আমাদের জগতে আসার রাস্তা ওরা খুঁজে বেড়ায়। ঠাম্মির কথা শুনে নিজের ছোট্ট ছোট্ট 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকেছিল মেখলা। স্বামীর বরাবরই ভয়ের থেকে কৌতূহলী খানিক বেশি। তাছাড়া ভয় পেলেও বোনের সামনে সেটা প্রকাশ হতে দিতে মোটেও রাজি ছিল না সে। তাই খানিক বীরত্ব দেখাতেই কৌতূহলী গলায় সে জিজ্ঞেস করেছিল, কেন ঠাম্মি, ওদের নাম নিতে নেই কেন? ঠাম্মির ফোকলা দাঁতের ফাঁকে এক চিলতে হাসির রেখা খেলে যায়। তারপর আগের মতোই গম্ভীর মুখে তিনি বলেন, নাম নিতে নেই, কারণ নাম নিলে ওদের ঘুম ভেঙে যায়, আরো তাড়াতাড়ি জেগে ওঠে ওরা, এসে পাড়ি দেয় আমাদের এই জগতে। তারপর এক এক করে সবাইকে টেনে নিয়ে যায় ওদের সাথে, ওদের নিজেদের জগতে। মেখলা আর শুনতে পারেনি। ভয় ফুঁপিয়ে উঠেছিল বেচারি। মেখলা সত্যিই ভীষণ ভয় পেয়েছিল। বাবা অফিস থেকে ফিরে ব্যাপারটা জানতে পেরে ঠাম্মির ওপর বিস্তর চোটপাট করেছিল। সেই থেকে প্রায় অনেক দিন ভূতের গল্প শোনা বন্ধ ছিল তাদের। কিন্তু যখনই বৃষ্টি হতো আর কারেন্ট চলে যেত, এই গল্পটা বারবার মনে পড়ে যেত সাম্যর। ও বুঝতে পারত মেখলারও হয়তো মনে পড়ছে গল্পটা। অন্ধকার কোনো সন্ধেবেলায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হলেই মেখলা শক্ত করে চেপে ধরত দাদার হাতটা। সাম্য প্রাণপণে শাসন করতে চাইতো নিজের মনকে, যাতে সেই ছড়াটা কিছুতেই মনে না পড়ে তার।
কিন্তু যত সে ভুলে যেতে চাইতো, মন যেন ততই আষ্টে পৃষ্ঠে চেপে ধরত ওকে। আসলে এই মন শব্দটাই বড় অদ্ভুত। যে জিনিসটাকে মানুষ সব থেকে বেশি করে ভুলে থাকতে চায়, সেটাই মনে পড়ে সব থেকে বেশি। সাম্যর অবাধ্য মনের পর্দায় বারবার ভেসে উঠতে চাইতো ছড়াটা। আজ আবার বহুদিন পর হঠাৎ সেই সব কথা মনে পড়তে নিজের মনেই হেসে ওঠে সাম্য। কি সব দিন গিয়েছে তার। আধার ডাকে আয়, গুরু গুরু শব্দ করে মেঘেরা ডেকে যায়, ঝিরি ঝিরি জলের ধারায়, ওই দূরেতে একলা কোথাও তারা হেঁটে যায়। আধার ডাকে আয়, মেঘা ডাকে আয়, ছায়া ছায়া শরীর যারা ওই যে ডেকে যায়, আয় 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 আয়। কি মনে হতে আপন মনে ছড়াটা বিড়বিড় করে সাম্য। তারপর নিজের ছোটবেলার বোকামির কথা মনে করে আর এক প্রস্থ হেসে নেয় সে। কফি শেষ হয়ে গিয়েছিল, কাজে বসতে হবে আবার। জানলার কাছ থেকে সরেই আসতে যাচ্ছিল সাম্য, হঠাৎ কি একটা শব্দে তার পা দুটো থমকে দাঁড়িয়ে পড়ে আবার। মনে হয় জানলার বাইরে জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে শব্দটা আসছে, যেন কেউ গুনগুন করে কিছু একটা বলতে চাইছে। কান পেতে শব্দটা শোনার চেষ্টা করে সাম্য। হায় 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 হায়। শব্দটা অদ্ভুত, ঠিক যেন কেউ বা কারা হাতছানি দিয়ে কাছে ডাকছে কাউকে। মুহূর্তে চমকে ওঠে সাম্য। অকারণেই যেন একবার কেঁপে ওঠে ওর বুকের ভেতরটা। শব্দটা বাইরে থেকে আসছে। আবার জানলার দিকে এগিয়ে যায় সাম্য। কে? ওর গলার আওয়াজে হঠাৎ বাইরের পাঁচিলটার ওপর থেকে কর্কশ শব্দ করে কি যেন ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যায়। এতক্ষণে ব্যাপারটা কিছুটা মাথায় ঢোকে সাম্যর। সম্ভবত দুটো রাতচরা পাখি এসে বসেছিল পাঁচিলে, আর হয়তো তাদেরই ডাক শুনে চমকে উঠেছে সে। আবারও নিজের ওপরেই নিজের হাসি পায় তার। সত্যি, ভয় নামক অনুভূতিটা ভীষণ আবেগিক। আমরা ভাবি বটে ছোটবেলার ভয়গুলোতে আর আমাদের ভয় লাগে না, কিন্তু মনের অগোচরে সমস্ত ভয় যে আসলে কোথায় কোন প্রান্তে লুকিয়ে বসে থাকে আর কখন কোন পরিস্থিতিতে মুহূর্তের জন্য আবার জেগে উঠতে চায়, তা হয়তো আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না কোনোদিন। ছোটবেলা থেকেই অদ্ভুত একটা অভ্যেস আছে সাম্যর। একা ঘরে শুলে সহজে ঘুম আসতে চায় না তার। ছোটবেলায় দুই ভাই বোন মিলে ঠাম্মিকে জড়িয়ে ধরে শুতো, সেই থেকেই হয়তো রয়ে গেছে অভ্যেসটা। বাইরে কোথাও এলে এই কারণে ঘুমোতে খানিকটা অসুবিধে হয়। ঘরের আলোটা নিভিয়ে বেশ কিছুক্ষণ বিছানায় এপাশ ওপাশ করে সাম্য। কিছুতেই ঘুম আসছে না। আসলে অচেনা পরিবেশে বিছানার একটা পাশ ফাঁকা থাকলে কেমন যেন অস্বস্তি হয়। তার উপর গল্পের প্লট খুঁজে না পাওয়ার অস্বস্তিটা ক্রমাগত তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাছাড়া এই ঘরে নাইট বাল্বও নেই। মেন আলো নিভিয়ে দিলে গোটা ঘরটাই গাঢ় অন্ধকারে ঢেকে যায়। রাত্রি প্রায় শেষের পথে। একটু আগে ঘুমোতে আসার আগে শেষ যখন ঘড়ি দেখেছিল তখনই ঘড়িতে প্রায় 1:45 বাজে। এতক্ষণে 2:30 বেজে গেছে নিশ্চয়ই। চোখ বন্ধ করে পাশ ফিরে প্রাণপণে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে সাম্য। সাম্য সাম্য সাম্য। চোখটা সবেমাত্র একটু লেগে এসেছিল, হঠাৎ একটা অজানা অস্বস্তিতে ঘুমের চটকাটা কেটে যায় ওর। মনে হয় কেউ যেন খুব চাপা ফিসফিসে স্বরে ওর নাম ধরে ডেকে ওঠে একবার। আরে কি হচ্ছে এটা? কি তুমি ঘুমাতে দাও না আমাকে, এই ঘুমাতে দাও। ঘুমের ঘোরে জড়ানো গলায় কথাটা বলেই থমকে যায় সাম্য। সৌমি, সৌমি এখানে কি করে আসবে? কথাটা মনে পড়তেই মুহূর্তে সাম্যর অবশিষ্ট হালকা ঘুমের রেশটুকুও কেটে যায়। এই গোটা বাড়িতে তো সে ছাড়া আর কেউ নেই। তবে তবে কি ঘুমের ঘরেই ভুল শুনেছে সে? তাই হবে হয়তো।
আসলে দীর্ঘদিন ধরে কোনো একটা মানুষের সাথে থাকতে থাকতে অভ্যেস হয়ে যায় আমাদের। কখনো সে না থাকলে তার উপস্থিতির অভ্যেসটুকু মনে থেকে যায়। সাম্যর জন্য সৌমিলি আজকাল একটা অভ্যেসের মতো হয়ে গেছে। তাই হয়তো এখানে এসেও ওর কথাই মনে পড়ছে এভাবে। অজান্তেই সাম্যর ঠোঁটে আলতো একটা হাসি খেলে যায়, কিন্তু সাম্যর এই অনুভূতি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ কাঁধের কাছে একটা শিরশিরে ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ মুহূর্তে ওর সমস্ত চেতনাকে কেমন যেন অবশ করে দেয়। সাম্যর আবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় কোনো কারণে কখনো বিছানায় একা শুতে হলে বারবার ঘুম ভেঙে যেত তার। কেবলই মনে হতো অদৃশ্য কেউ যেন ঠিক তার পাশে এসে শুয়েছে। পাশ ফিরলেই কাউকে আর দেখতে পেত না সে, কিন্তু একটা শিরশিরে ঠান্ডা অনুভূতির স্পর্শ তার শিরদাঁড়া ছুঁয়ে যেত। তার মনে হতো জমাট বাঁধা ঘন অন্ধকারের বুক থেকে কেউ যেন অপলক দৃষ্টিতে তারই দিকে চেয়ে আছে। সাম্য অনুভব করল আজ এত বছর পর ছোট্টবেলার সেই পুরনো ভয়ের অনুভূতিটাই যেন কোনো এক অদৃশ্য জাদু মন্ত্র বলে জাঁকিয়ে বসতে চাইছে আবার। খুব ধীরে ধীরে ফিসফিসে গলায় কেউ যেন ডাকছে তাকে, সাম্য, সাম্য। তার হিম শীতল ভারী নিঃশ্বাসের ছোঁয়া স্পষ্ট অনুভব করতে পারছে সে। একটা অজানা অস্বস্তিতে সাম্যর সমস্ত শরীরটা ঘেমে ওঠে। বিছানা ছেড়ে এক লাফে ধরধর করে উঠে বসে সে। মুহূর্তে পাশে রাখা মোবাইলের ফ্ল্যাশ লাইটটা অন করে দেয়, কিন্তু কোথায় কি? কিছুই তো নেই, কেউ তো নেই কোথাও। বিছানা সম্পূর্ণ ফাঁকা। সাম্য ফ্ল্যাশ লাইটটা ঘুরিয়ে সমস্ত ঘরটা ভালো করে দেখে নেয় একবার। কোথাও কিচ্ছু নেই। জায়গায় জায়গায় জমাট বাঁধা অন্ধকার আর একরাশ শূন্যতা স্থির শীতল চাহনিতে অপলকে জরিপ করে চলেছে তাকে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখটা একবার মুছে নেয় সাম্য। জল তেষ্টা পেয়েছে তার। এই ঘরে জলের জার নেই। পায়ে পায়ে বিছানা ছেড়ে নেমে এসে দরজার দিকে এগিয়ে যায় সাম্য। আর ঠিক তখনই পেছন থেকে ধপ করে কিছু একটা আছড়ে পড়ার শব্দে চমকে উঠে আবার পেছন ফেরে সে। আর সেদিকে ফিরতেই মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরা তার হাতের মুঠোটা কেঁপে ওঠে একবার। স্থির নিষ্পলক চোখে একবার বিছানার দিকে আর একবার সিলিংয়ের দিকে সে তাকায়। ছাদের যে জায়গাটায় একটু আগেও ঘর ঘর শব্দ করে ধীর লয় সিলিং ফ্যানটা ঘুরে চলেছিল, সেখানে এখন কিচ্ছু নেই। ফ্যানটা মুমূর্ষু রোগীর মতো উপুড় হয়ে পড়ে আছে বিছানার ওপরে, ঠিক যেখানে একটু আগেও শুয়েছিল সাম্য। ওর মনে পড়ে যায় কতদিন স্কুলের বেঞ্চে বসে থাকতে থাকতে কিংবা ঘুমে বুজে আসা চোখে বিছানায় শুয়ে ঠিক এই দৃশ্যটাই বারংবার দুঃস্বপ্নের মতো ভেসে উঠেছে তার প্রায় বন্ধ চোখের পাতায়। অচেনা একটা চাপা অস্বস্তিতে হঠাৎ কেমন যেন দম বন্ধ হয়ে আসে তার। টালমাটাল পায়ে কোনো মতে শোয়ার ঘর ছেড়ে বেরিয়ে আসে সাম্য। রান্নাঘরে রাখা জলের জাগ থেকে এক নিঃশ্বাসে ঢকঢক করে অনেকটা জল গলায় ঢেলে দেয় সে। কাল সকালে রতন না আসা পর্যন্ত ফ্যানটার কিছু ব্যবস্থা করা যাবে না হয়তো। বাকি রাতটা কিভাবে কাটানো যায় সেটা ভাবতে ভাবতেই আবার শোয়ার ঘরে ফিরে আসে সে। কিন্তু ঘরে ঢুকে সুইচবোর্ড থেকে আলোর সুইচটা অন করতেই অবাক হয়ে যায় সে। খাটের ওপর কোথাও কিচ্ছু নেই। বিছানাটা ফাঁকাই পড়ে আছে, আর সিলিং ফ্যানটা অবিকল আগের মতোই একঘেয়ে ঘ্যার ঘ্যার শব্দ করে ধীর লয়ে ঘুরে চলেছে ক্রমাগত। সাম্য অনুভব করে একটু আগের সেই অচেনা চোরা অস্বস্তিটা একটু একটু করে আবার ফিরে আসতে শুরু করেছে। ফ্যানের একটানা যান্ত্রিক শব্দটা ছাড়া আর কোনো শব্দ কানে আসে না তার। হঠাৎ অকারণেই আজ সন্ধেবেলা শোনা কতগুলো নিরর্থক শব্দগুচ্ছ তার মাথার মধ্যে আলতো জলের বুদবুদের মতো ভেসে উঠে মিলিয়ে যায় আবার। কংগ্রেচুলেশন স্যার, ভয়ের এই দুনিয়ায় আপনাকে স্বাগত জানাই। ওয়েলকাম টু দ্য ইউনিভার্স অফ পিওর হরর। ভয়, খাঁটি খাঁটি ভয়, পিওর হরর। আনমনেই বিড়বিড় করে শব্দগুলো উচ্চারণ করে সাম্য। আর ঠিক তখনই দূরে কোথাও রাত্রির অন্ধকার নৈশব্দকে মুহূর্তে ছিন্ন ভিন্ন করে দিয়ে অচেনা কোনো রাতচরা পাখি ডেকে ওঠে। আধশোয়া হয়ে চেয়ারে বসে থাকতে থাকতে শেষ রাতের দিকে কখন যেন চোখটা লেগে গিয়েছিল সাম্যর।
সকালে রতনের ডাকাডাকিতে ঘুম ভাঙে তার। ঘুম জড়ানো চোখে হাই তুলতে তুলতে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় সে। বাইরের বারান্দায় সকালের মিহি রোদের টুকরো এসে জড়ো হয়েছে। গত সন্ধ্যের সেই ঝিরিঝিরি বৃষ্টির চিহ্ন মাত্র নেই কোথাও। আকাশের বুক জুড়ে কটন ক্যান্ডির মতো নরম তুলোটে মেঘ ভেসে বেড়াচ্ছে ইতস্তত। আড়মোড়া ভাঙতে ভাঙতে বারান্দায় এসে দাঁড়ায় সাম্য। এক মুহূর্তের জন্য গত রাতের কথা মনে পড়তেই হাসি পেয়ে যায় তার। সত্যি ভয়ের গল্পের প্লট ভাবতে ভাবতে মাথাটাই একেবারে ঘেঁটে গিয়েছিল তার। সারা রাত ধরে আজগুবি কত কি না ভেবে গেছে। পাখির হলদে ডানার মতো নরম এই সকালের আঁচে গত রাতের সব কিছুই নিজের উদ্ভট কোনো বিচিত্র স্বপ্নের মতোই মনে হয় তার। রতন প্রতিদিনের মতোই রাতের খাবার ঢাকা দিয়ে চলে গেছে। আজ মেজাজটা আগের দিনের চেয়ে খানিকটা ভালো আছে সাম্যর। প্লটের জন্য মাথা খুঁড়ে মরতে মরতে অবশেষে একটা প্লট পেয়েছে সে। সাম্য যা হোক কোনো টপিকের ওপর লিখতে পারে না। টপিক তার নিজের পছন্দ না হলে সেটা নিয়ে কখনোই পারসিউ করার মতো উৎসাহ সে পায় না। কিন্তু টপিক যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে তাকে ডেস্ক ছেড়ে ওঠায় সেই সাথে কার আছে। দুপুরে কোনো মতে একবার স্নান করা আর খেতে ওঠা ছাড়া এক মুহূর্তের জন্য ল্যাপটপ ছেড়ে ওঠেনি সে। ঘড়ির কাঁটা যখন প্রায় 7:30 ছুঁই ছুঁই কিবোর্ড ছেড়ে মাথা তোলে সাম্য। সামনে রাখা ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে মুখে হাসি ফোটে তার। প্লটটা প্রায় অনেকটাই গুছিয়ে আনা গেছে। বুক ভরে একটা নিঃশ্বাস নেয় সাম্য। ফাইলটাকে সেভ করে ল্যাপটপটা শাটডাউন করে ঠোঁটে আলতো শীষ দিতে দিতে উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরায়। সে এমনিতে কোনো নেশা বড় একটা করে না, তবে মন ভালো থাকলে কখনো সখনো এক আধটা সিগারেট ধরিয়ে ফেলে। এই যেমন এখন মনটা অনেকটা ফুরফুরে লাগছে তার। সাম্য দেখেছে কোনো একটা লেখা ঠিকঠাকভাবে লিখতে পারার মাধ্যমে যে খুশিটা সে অনুভব করে সেটা আর কোনো কিছুতেই পাওয়া যায় না। গল্পটার পরবর্তী অংশগুলো কিভাবে সাজাবে সেটা ভাবতে ভাবতেই সিগারেটে আলতো একটা টান দেয় সাম্য। আর তখনই শব্দটা প্রথম কানে আসে তার। একটা অদ্ভুত খসখস শব্দ। ভালো করে শব্দটা শোনার চেষ্টা করে সাম্য। শব্দটা দরজার বাইরের বারান্দা থেকে আসছে। দরজার গায়ে কিছু দিয়ে আঁচড় কাটলে যেমন শব্দ হয় অনেকটা সেরকম শব্দ। পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে যায় সাম্য। কে কে আছে বাইরে? কোনো উত্তর আসে না, তবে শব্দটাও বন্ধ হয় না। কে? আবার চিৎকার করে সাম্য, কিন্তু এবারেও কোনো উত্তর দেয় না কেউ। রতন, তুই আবার ফিরে এলি নাকি? সিগারেটটা টেবিলের ওপর রাখা অ্যাস্ট্রেটায় গুঁজে দিয়ে খানিক বিরক্ত ভঙ্গিতেই দরজার দিকে এগিয়ে যায় সাম্য। কিন্তু দরজার ছিটকিনি খুলে একটা সামান্য ফাঁক করতেই বাইরের বারান্দার যে দৃশ্য তার চোখের সামনে ফুটে ওঠে তাতে পরমুহূর্তেই প্রাণপণে সেটাকে আবার বন্ধ করে দিতে বাধ্য হয় সে। সরাসরি কোনো বিরোধ না থাকলেও কুকুর নামক প্রাণীটাকে সাম্য বরাবর খানিক এড়িয়ে চলে। একসাথে অনেকগুলো কুকুরের মাঝামাঝি যদি কখনো পড়তে হয় এই চিন্তাটা মাথায় এলেও প্রচণ্ড অস্বস্তি হয় তার। কিন্তু এই মুহূর্তে তার সেই দুঃসহ চিন্তাটাই যেন সত্যি হতে বসেছে। বাইরের বারান্দায় কোনো আলো নেই, তবে ঘরের আলো যেটুকু বাইরে পৌঁছয় সেইটুকুই এক মুহূর্তের দুঃস্বপ্নটুকুকে দেখার জন্য যথেষ্ট। মাত্র কয়েকটা সেকেন্ড, কিন্তু তাতেও যা সে দেখেছে তা কখনো ভোলবার নয়। দরজার বাইরে অন্ধকার বারান্দাটায় সারি দিয়ে বসে আছে তারা। কি হিংস্র তাদের চাহনি! ভয়াবহ সদন্তগুলো বর্ষার ফলার মতো জেগে আছে কিসের এক অধীর প্রতীক্ষায়। জিভ থেকে লালা গড়িয়ে পড়ছে। বারান্দার মেঝেতে নখ দিয়ে ক্রমাগত আঁচড় কেটে চলেছে তারা, ঠিক যেন শিকারের ওপর লাফিয়ে পড়বার পূর্ব মুহূর্তের প্রস্তুতি নিয়ে চলেছে। কুকুর! কিন্তু কুকুর কি এত হিংস্র হয়? জঙ্গলি কুকুর বা হায়না জাতীয় পশুর ছবি সাম্য টিভিতে কিংবা মোবাইলে বহুবার দেখেছে, কিন্তু সামনে থেকে দেখা হয়নি কখনো। তবে কি এগুলো তেমনই কিছু? এর থেকে বেশি কিছু ভাবার সময় পায় না সাম্য। বাইরে জন্তুগুলোর সম্মিলিত ক্রুদ্ধ গর্জনের শব্দ শোনা যায়। অদ্ভুত এক বিচিত্র সুরে একসাথে ডেকে ওঠে তারা। সাম্যর মনে হয় একটা প্রকাণ্ড কাঁকড়া বিছে যেন একটু একটু করে তার শিরদাঁড়া বেয়ে ক্রমশ ওপরে উঠে আসছে।
এই প্রচণ্ড আতঙ্কের মধ্যেও একটা কথা সাম্য স্পষ্ট বুঝতে পারে, জন্তুগুলো যদি একসাথে দরজার ওপর ঝাঁপিয়ে পড়ে তবে এই উইয়ে ধরা প্রায় ক্ষয়ে আসা পুরনো দরজা তার ভার খুব বেশিক্ষণ সহ্য করতে পারবে না। বাইরে জন্তুগুলোর নখের আঁচড়ের শব্দ ক্রমশ জোরালো হয়ে উঠছে, হয়তো বড় জোর আর মিনিট খানেক মাত্র, তারপরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়বে দরজাটা। আর কিছু ভাবতে পারে না সাম্য, হাতে আর একদম সময় নেই। যেভাবে হোক এখান থেকে কোথাও একটা লুকোতে হবে তাকে। আর ভাবতে পারে না, চোখের সামনে কাঁপতে থাকা অন্ধকারের পর্দাটাকে কোনো মতে প্রাণপণে ঠেলে সরিয়ে দিয়ে এক দৌড়ে শোয়ার ঘরে চলে আসে সাম্য। দ্রুত হাতে ঠেসে বন্ধ করে দেয় দরজার ছিটকিনিটা। এই ঘরের দরজাটা তুলনামূলকভাবে কিছুটা হলেও পোক্ত, ওর সারা শরীর ঘামে ভিজে গেছে। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস নেয় ও। বাইরের ঘর থেকে চাপা জান্তব গর্জনের শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে অনেকগুলো ক্ষুধার্ত হায়নাকে শিকল দিয়ে সেখানে বেঁধে রেখেছে কেউ। আর ভাবতে পারে না সাম্য, শিরদাঁড়া বেয়ে উঠে আসা সেই কাঁকড়া বিছেটার শীতল স্পর্শ ওর সমস্ত অনুভূতিকে যেন একটু একটু করে ভোঁতা করে দেয়। ওর মনে হয় মাথার ভেতর তীব্র বেগে ছুটে আসা একটা ট্রাকের পাগলা বিপদ ঘণ্টার শব্দ যেন ওর স্নায়ুগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিতে চাইছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটা কথা কিছুতেই মাথায় ঢোকে না ওর, জন্তুগুলো হঠাৎ এলো কোথা থেকে? এক মুহূর্তের জন্য গোটা ব্যাপারটাকেই কেমন যেন দুঃস্বপ্নের মতো মনে হয় ওর। যদিও ওর ভাবনাটা খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ একটা মৃদু ফোঁস শব্দে চমক ভাঙে ওর, ঠিক যেন কারো ঘন উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ। কিন্তু এই ঘরে তো ও ছাড়া আর কারোর থাকার কথা নয়। তাহলে চকিতে পেছন ফিরে সাম্য, আর পেছন ফিরতেই ওর মাথার ভেতর ছুটে চলা সেই পাগলা বিপদ ঘণ্টির শব্দটা যেন ক্রমশ আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। না, ফোঁস শব্দটা কারো নিঃশ্বাসের শব্দ নয়। তবে এই মুহূর্তে এই ঘরে সাম্য আর একা নেই। এই ঘরে উপস্থিত হয়েছে দ্বিতীয় প্রাণীটা, ওর থেকে মাত্র কয়েক হাত দূরেই রয়েছে। একটু একটু করে নিজের প্রকাণ্ড শরীরটাকে মেঝের ওপর দিয়ে ঘষ্টে এঁকে বেঁকে সাম্যর দিকে এগিয়ে আসছে সে। একটা প্রকাণ্ড বড় ময়াল সাপ, কুচকুচে কালো পিচ্ছিল শরীর, সারা দেহ জুড়ে চাকা চাকা হলুদ ছোপ, নিষ্প্রাণ কুটিল দুটো চোখ, বিশাল অন্ধকার হাঁ থেকে সরু চেরা হিলহিলে জিভটা ফোঁস শব্দ করে ক্রমাগত বেরিয়ে আসছে বাইরে। এই শব্দই একটু আগে কানে গিয়েছিল সাম্যর। এত বড় যে কোনো সাপ হতে পারে এটা সাম্যর বাস্তবে ধারণাও ছিল না। এমনকি এই মুহূর্তে দাঁড়িয়ে ওর মনে হচ্ছে এই সব যা ওর সাথে ঘটছে সবটাই ওর মস্তিষ্ক প্রসূত ভয়ঙ্কর কোনো উদ্ভট গল্পের প্লট। যেন এক্ষুনি চোখ খুলে উঠে বসবেও, দেখবে সবটাই আসলে ভয়াবহ একটা নাইটমেয়ার ছিল। কিন্তু না, দুঃস্বপ্নটা কাটে না। সামনে থেকে একের পর এক মুছে যায় না দৃশ্যপটগুলো, বরং তারা যেন ক্রমশ আরো বেশি করে জীবন্ত হয়ে ওঠে। বাইরের ঘর থেকে ক্রুদ্ধ জান্তব গর্জন ভেসে আসছে। কাঠের দরজার গায়ে ক্রমাগত নখের আঁচড়ের স্পষ্ট দাগ শুনতে পাচ্ছে সাম্য। সরীসৃপটাও মন্থর গতিতে একটু একটু করে এগিয়ে আসছে, আর একটু একটু পরেই প্রাণীটার হিলহিলে পিচ্ছিল শরীরটা পাকে পাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে তাকে। তার চামড়ার স্যাঁতস্যাঁতে শীতল স্পর্শ যেন এখন থেকেই অনুভব করতে পারছে। খাঁটি বয়, পিওর হরর। উন্মাদের অর্থহীন প্রলাপের মতো আপন মনে শব্দগুলো বিড়বিড় করে ওঠে সাম্য। আর হয়তো কয়েক সেকেন্ড মাত্র, তারপরেই হঠাৎ ঘরের বাঁ পাশের খোলা জানলাটার দিকে চোখ যায় ওর। জানলাটার পাল্লা দুটো হাট করে খোলা, মাঝে কোনো গরাদ নেই। বাইরে জমাট বেঁধে আছে শুধু চাপ চাপ নিকষ ঘন অন্ধকার। গলিত শবের মতো রাতের পিচ্ছিল মৃত অন্ধকারের বুক চিরে ছুটে চলেছে সাম্যর নীল স্করপিও গাড়িটা। তার পোশাকের জায়গায় জায়গায় এখনো কাদার ছিটে লেগে আছে। জানলা দিয়ে বাড়ির বাইরে মাটিতে লাফ দিয়ে পড়ার সময় কনুই হাঁটু আর পায়ে অনেক জায়গায় ছড়েও গেছে, কিন্তু আপাতত সেসব দিকে মন দেওয়ার মতো মানসিক অবস্থা তার নেই। ঘড়ির কাঁটা বলছে রাত্রি এখন 8:15 বাজছে প্রায়। মনে মনে হিসেব করে নেয় সাম্য, ঠিকঠাক ড্রাইভ করতে পারলে ভোরের ঠিক আগেই নিজের ফ্ল্যাটে পৌঁছতে পারবে হয়তো। সাম্যের মনে হয় যেন এখনো মাথার ভেতর ক্রমাগত ভেসে আসছে কাঠের দরজাটার গায়ে কেটে বসে চলা সেই তীক্ষ্ণ আঁচড়ের শব্দ।
প্রকাণ্ড সরীসৃপটার হিমশীতল স্যাঁতস্যাঁতে চোখের নির্নিমেষ শীতল স্থির চাহনি যেন এক মুহূর্তের জন্য ওর চোখের সামনে ভেসে ওঠে আবার। ওর মনে হয় এখনই যেন যে কোনো মুহূর্তে এই নিঃসঙ্গ একাকী রাতের বুক চিরে কোনো এক অলীক দুঃস্বপ্নের মতো আবার ওর সামনে এসে দাঁড়াবে তারা। স্টিয়ারিংয়ের ওপর আরও শক্ত হয়ে চেপে বসে সাম্যর ঘর্মাক্ত হাত দুটো। স্পিডোমিটারের কাঁটা 90-এর ঘর ছুঁয়েছে প্রায়। হঠাৎ পকেটের ভেতর ভাইব্রেট করে ওঠে সাম্যর মোবাইল ফোনটা। এতক্ষণ যে জিনিসের অস্তিত্বের কথা প্রায় ভুলতেই বসেছিল সে। সম্ভবত কোনো মেসেজ এসেছে কি মনে হতে গাড়িটা একটু স্লো করে ফোনটা বের করে সাম্য। একটা মেসেজ এসেছে আননোন কোনো নাম্বার থেকে। কোথায় পালাচ্ছেন স্যার, কোথায় পালাচ্ছেন? নিজের ভয়ের হাত থেকে কেউ কোথাও পালাতে পারে না, পালিয়ে যাবেনই বা কোথায়? এই ফাঁকা বাড়ি, এই মাঠ, এই নির্জন রাস্তা, এই ঘন অন্ধকার, এই সব কিছুকে পিছনে ছেড়ে আপনি পালিয়ে যেতে পারবেন। কিন্তু যে অন্ধকার বছরের পর বছর ধরে আপনারই মনের ভেতরে জমাট বেঁধে আছে, যাকে আপনি চিরকাল এড়িয়ে এসেছেন বারবার, কিন্তু একেবারে মুছে ফেলতে পারেননি কোনোদিন, তার কাছ থেকে কোথায় পালাবেন আপনি? কোথায় পালাবেন? মনে রাখবেন স্যার, আমরা হরর প্লাস। একবার প্লাস হয়ে গেলে কিন্তু মাইনাসের আর কোনো অপশন নেই। সৌজন্যে হরর প্লাস অ্যাসোসিয়েশন। প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে রাস্তার একপাশে ব্রেক কষে সাম্যর গাড়িটা। তার হাত দুটো তীর তীর করে কাঁপছে। ভয় 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 ভয়। ভূতগ্রস্তের মতো বিড়বিড় করে সাম্য। তার কপালের রগগুলো যেন এক্ষুনি ফেটে যাবে মনে হচ্ছে। ঝড়ের গতিতে মোবাইল স্ক্রিনের ওপর আঙুল বুলিয়ে সেই ওয়েবসাইট খুঁজে বের করার চেষ্টা করে সাম্য, যেখানে ও প্রথমবার এই হরর প্লাস নামটা দেখেছিল। কিন্তু না, লিঙ্কের এই নামের আর কোনো ওয়েবসাইট শো করছে না ব্রাউজারে। পরশু সন্ধে থেকে ঘটে চলা একের পর এক সমস্ত ঘটনাগুলো ঘুরপাক খেতে খেতে অসম্ভব একটা সম্ভাবনা উকি দেয় ওর মাথায়। এই সব কিছুই কি নেহাতি কাকতালীয়? যে নম্বর থেকে পরশু সন্ধে ওর ফোনে কল এসেছিল, কল লিস্ট ঘেঁটে সেই নম্বরটা খুঁজে বের করার চেষ্টা করে ও। কিন্তু না, কল লিস্টেও কোনো রেকর্ড শো করছে না। ও নিজে তো কোনো কল রেকর্ড ডিলিট করেনি, তাহলে কোথায় গেল নাম্বারটা? সাম্যর কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। হঠাৎ করেই এসি গাড়ির ভেতরটাও যেন গরম লাগতে শুরু করে ওর। মনে হয় সব কিছু যেন কেমন গুমোট হয়ে আছে, যেন এক্ষুনি দম বন্ধ হয়ে আসবে। মেসেজটা এখনও জলজল করছে স্ক্রিনের উপরে। কাঁপা কাঁপা হাতে যে নম্বরটা থেকে মেসেজটা এসেছিল সেই নাম্বারটাতে কল করে সাম্য। পরপর দুবার ফুল রিং হয়ে কেটে যায় কলটা। তৃতীয়বার রিং হতেই কেউ একটা রিসিভ করে ফোনটা। ফোনের প্রান্ত থেকে একটা অচেনা পুরুষ কণ্ঠস্বর ভেসে আসে। Yes, sir. Speaking from Horror Plus. How can we help you, sir? কে? হ্যালো হ্যালো হ্যালো, কে কে আপনারা? কে আপনারা? কেন কেন করছেন আমার সাথে এইরকম? আমি 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 কি ক্ষতি করেছি আপনাদের? আমার সাথে কেন এরকম করছেন? কেন? পাগলের মতো চিৎকার করে ওঠে সাম্য। ও প্রান্তের কণ্ঠস্বর কিছুক্ষণ চুপ করে থাকে, কোনো উত্তর আসে না। সাম্য আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ও প্রান্ত থেকে আবার কথা ভেসে আসে। Sorry, sir. Sorry for the inconvenience. আমরা অ্যাকচুয়ালি আপনার আইডি নাম্বার চেক করে কনফার্ম করে নিলাম যে আপনি আমাদেরই গ্রাহক কিনা। ইফ ইউ আর নট মিস্টেকিং, আপনি সাম্যদেব সেনগুপ্ত, পেশায় লেখক, বয়স 34। দুদিন আগে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস বুঝে শুনে নিয়ে সম্পূর্ণ সজ্ঞানে ও স্বইচ্ছায় কোনো রকম প্রলোভন ছাড়া স্পেশাল অফারে মাত্র 49 টাকায় আমাদের সার্ভিসেস পারচেজ করেছিলেন। আমি কি ঠিক বলছি মিস্টার সেনগুপ্ত? সাম্য কোনো উত্তর দেয় না। আগন্তুক একটু থেমে আবার বলে, যেহেতু আপনি কোনো উত্তর দিচ্ছেন না এবং মৌনতা সম্মতির লক্ষণ, তাই আমি যে ঠিক বলছি সেটাই ধরে নিচ্ছি। সো কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, আপনি যে কিনা একজন সুস্থ স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন পূর্ণবয়স্ক মানুষ, যিনি সম্পূর্ণভাবে সন্তানেও সহিত সার্ভিসেস পারচেজ করেছেন আমাদের তরফ থেকে কোনো রকম ইনস্টিগেশন ছাড়াই।
আমাদের পলিসি অনুসারে আমরা আপনার অর্ডার কনফার্ম হওয়ার আগে 2 বার ওয়ার্নিংও দিয়েছিলাম। এমনকি আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে ও বলেছিলেন যে এক পারচেস করা সার্ভিসেস আর কখনো ক্যান্সেল করা যায় না। আপনি এই সমস্ত শর্ত জেনে বুঝে আমাদের এই বিশেষ পরিষেবা ক্রয় করেছিলেন। Your service, just stop this bloody nonsense. বন্ধ করো এইসব। I said just stop it, damn it. শ্যাম্য আবার চিৎকার করে ওঠে। ও প্রান্তের কণ্ঠস্বরে যদিও তাতে বিন্দুমাত্র পরিবর্তন ঘটে না। আগন্তুক আগের মতোই ঠান্ডা শান্ত গলায় বলে, আমরা দুঃখিত স্যার, আমাদের পরিষেবা একবার অ্যাক্টিভেট হয়ে গেলে তা থেকে ব্যাক আউট করার আর কোনো অপশন থাকে না। মনে রাখবেন আমরা হরর প্লাস, একবার প্লাস হয়ে গেলে মাইনাসের আর কোনো অপশন নেই। আরও একবার ভয়ের এই দুনিয়ায় আপনাকে স্বাগত জানাই। হ্যাপি জার্নি ইন দ্য ইউনিভার্স অফ হরর স্যার। ভয়ের শিরশিরে অনুভূতিকে নিজের সমস্ত সত্তা দিয়ে অনুভব করুন। উইশ ইউ আ ভেরি গুড লাক স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। শ্যাম্য মরিয়া গলায় আর্তনাদ করে, কিন্তু ও প্রান্ত থেকে আর কোনো উত্তর আসে না। একটানা একটা যান্ত্রিক বিপ বিপ শব্দ করতে করতে আচমকাই হঠাৎ কট করে একসময় ডিসকানেক্ট হয়ে যায় লাইনটা। ঠিক কতক্ষণ স্থানুর মতো গাড়ির ভেতর বসেছিল তা খেয়াল পড়ে না শ্যাম্যর। হঠাৎ কানে প্রায় তালা লাগানো বিকট একটা শব্দে খুব কাছেই কোথাও একটা বাজ পড়ে। সাথে সাথে আকাশ ভেঙে ঝমঝম করে বৃষ্টি শুরু হয় আবার। হুঁশ ফেরে শ্যাম্যর। চারিদিকে ঘন অন্ধকার, বৃষ্টিতে ঝাপসা হয়ে আছে গাড়ির কাঁচ। একঘেয়ে টিকটিক শব্দ করে উইন্ডস্ক্রিনের ওপর নির্দিষ্ট ছন্দে এদিক থেকে ওদিক করে চলেছে ওয়াইপারটা। নিজেকে খানিক ধাতস্থ করার চেষ্টা করে শ্যাম্য। এক মুহূর্তের জন্য হঠাৎ ওর মনে হয় চারিদিকের এই ঘন নৈশব্দ, এই গাঢ় অন্ধকার যেন গিলে খেতে আসছে ওকে। কাঁপা কাঁপা হাতে ফের স্টিয়ারিংয়ে হাত রাখে শ্যাম্য। পৌঁছতেই হবে আমাকে, যেভাবেই হোক। এই অন্ধকার, এই জনমানবহীন ফাঁকা রাস্তা, এই সব কিছুকে পেছনে ফেলে নিজের ফ্ল্যাটে আমাকে পৌঁছতে হবে। নিজের ঘরে আমাকে পৌঁছতে হবে আমাকে ঘরে। চোখ বন্ধ করে সৌমিলির হাসি মুখটা আর নিজের চেনা ফ্ল্যাটের নিরাপদ আশ্রয়টুকু মনে আসতেই মুহূর্তের স্বস্তিতে শ্যাম্যর ক্লান্ত বুক চিরে একটা মৃদু দীর্ঘশ্বাস উঠে আসে। এই অন্ধকার, এই জনমানবহীন ক্লান্ত বৃষ্টির রাত যেন কিছুতেই ফুরোতে চাইছে না আজ। এই আদি অন্তবিহীন পথের যেন কোনো শেষ নেই। প্রতি মুহূর্তে শ্যাম্যর মনে হচ্ছে ওর ঠিক পেছনেই গাড়ির সিটের অন্ধকারে গা ডুবিয়ে বসে আছে কেউ। শুধু একবার পেছন ঘুরলেই তাকে দেখতে পাবে সে। লোকেশন বলছে ওর ফ্ল্যাট এখান থেকে আর খুব বেশি দূরে নয়। ওই তো সামনের মোড়টা দেখা যাচ্ছে, ওটা পেরোলেই আর বড়জোর মিনিট 5 রাস্তা। শ্যাম্যর দু চোখ ক্লান্তিতে বুজে আসতে চাইছে বারবার। নিজের মনকে প্রাণপণ বোঝানোর চেষ্টা করে শ্যাম্য। আর কিছুটা, আর মাত্র কিছুটা গেলেই। কিন্তু ওর ভাবনাটা শেষ হয় না। তার আগেই ওর গলা চিড়ে বেরিয়ে আসে একটা তীব্র মর্মভেদী আর্তনাদ। সামনের মোড়টা থেকে বৃষ্টি ধোয়া ল্যাম্পপোস্টের বিবর্ণ হলদেটে আলো এসে পড়েছে গাড়ির ভেতরে। তারই খয়াটে মলিন আলোয় গাড়ির ফ্রন্ট ভিউ মিররে আবছাভাবে দেখা যাচ্ছে পেছনের সিটটা। না, শ্যাম্যর ষষ্ঠ ইন্দ্রিয় তাকে ভুল কিছু জানান দেয়নি। গাড়ির সামনের কাঁচে আবছাভাবে ফুটে উঠেছে একটা মুখ। মুখটা শ্যাম্যর চেনা। রতন, ছোট্ট ভাঙা চোরা বাড়িটার সেই বৃদ্ধ কেয়ারটেকার। তার মাথাটা ঘাড়ের একপাশে হেলে আছে, দুটো মণিবিহীন ফ্যাটফ্যাটে বিবর্ণ সাদা চোখ মেলে স্থির হয়ে চেয়ে আছে সে। তার রক্তহীন ফ্যাকাশে পাণ্ডুর ঠোঁট দুটোয় লেগে আছে অদ্ভুত কান এঁটো করা মিহি হাসির রেশ। না, ভয়ের হাত থেকে পালানো যায় না। নিজের মনের অবচেতনে একটু একটু করে বাসা বেঁধে চলা ভয়ের হাত থেকে কোথাও পালাতে পারে না মানুষ। কোথায় যাইতেছেন বাবু? গল্প লাগবেন না? ভয়ের গল্প? হ্যাঁ,
বিশ্রী শব্দ করে ঘর ঘরে গলায় হেসে ওঠে সেই ছায়ামূর্তি। পাগলের মতো গাড়ির দরজা খোলার চেষ্টা করে সাম্য। ও আবারও চিৎকার করতে যায়, কিন্তু দলা পাকানো গোঙানির মতো একটা চাপা শব্দ এছাড়া আর কোনো শব্দ বেরোয় না ওর গলা দিয়ে। পেছনের সিট থেকে দুটো ফ্যাকাশে রক্তশূন্য শীর্ণকায় হাত এগিয়ে আসে ওর দিকে। একটা বিশ্রী মাংস পচা আষ্টে গন্ধে দম প্রায় বন্ধ হয়ে আসে ওর। পাগলের মতো গাড়ির দরজার লক ধীরে ধীরে ঝাঁকাতে থাকে সাম্য। হঠাৎ খুলে যায় দরজাটা। তাল সামলাতে না পেরে হুড়মুড় করে রাস্তার ওপরেই গড়িয়ে পড়ে সাম্যর শরীরটা। রাস্তার পিচে ঘষা লেগে কনুইয়ের জখম জায়গাটা জ্বালা করে ওঠে আবার, কিন্তু সেসবের কিছুই যেন অনুভব হয় না ওর। কোনো মতে টেনে হিঁচড়ে নিজের শরীরটাকে দাঁড় করায় সাম্য। তারপর জ্ঞানশূন্য হয়ে উন্মাদের মতো রাস্তা ধরে প্রাণপণে দৌড়তে থাকে সামনের দিকে। পেছনের গাড়ি থেকে তখনও ভেসে আসছে বৃদ্ধের ঘ্যার ঘ্যারে অপার্থিব কণ্ঠের অমোঘ হাতছানি। কোথায় যাইতেছেন বাবু? এক গল্প লিখবেন না? হাঁপাতে হাঁপাতে একবার পেছন ফেরে সাম্য। না, পেছনে মোড়ের মাথার ল্যাম্পপোস্টে সেই টিমটিমে হলদে আলোটা এখন আর দেখা যাচ্ছে না। দাঁড়িয়ে জোরে জোরে বার কয়েক নিঃশ্বাস নেয়। বুকের ভেতরটা যেন হাঁপড়ের মতো ওঠানামা করছে। সামনে তাকিয়ে রাস্তা থেকেই ওদের বাড়ির গেটটা চোখে পড়ে সাম্যর। ওর ক্লান্ত ঠোঁটে এক চিলতে ম্লান হাসি ফুটে ওঠে। কাপা কাপা হাতে বার কয়েক কলিং বেল বাজাতেই ভেতর থেকে খুলে যায় দরজাটা। ঘুম জড়ানো চোখে হাই তুলতে তুলতে দরজা খোলে সৌমিলি। তুমি এত রাতে? চোখ মুছতে মুছতে অবাক হয়ে সাম্যর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সৌমিলি। সাম্য কোনো উত্তর দেয় না। সে চুপ করে সৌমির মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার মনে হয় তার আর কোনো গল্প লেখার নেই। তার জীবনের লেখা না লেখার সমস্ত গল্প যেন ছড়ানো ছেটানো অগোছালো কোনো উপন্যাসের পাতার মতো দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে। সাম্য কোনো উত্তর দেয় না। সে চুপ করে সৌমির মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তার মনে হয় তার আর কোনো গল্প লেখার নেই। তার জীবনের লেখা না লেখা সমস্ত গল্প যেন ছড়ানো ছেটানো অগোছালো কোনো উপন্যাসের পাতার মতো দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে। সাম্য কোনো কথা না বলে দুপা এগিয়ে গিয়ে সৌমিলিকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে ওঠে, আমি আর কিছু খুঁজবো না। আমার সমস্ত গল্প তোমার কাছে, তোমার কাছে। অদ্ভুত এক নিশ্চিত নিরাপত্তার আশ্রয়ে পরম স্বস্তিতে সাম্যর দু চোখ বুজে আসে, কিন্তু ওর বুজে আসা ক্লান্ত চোখ দুটো লক্ষ্য করে না দূরের অন্ধকারে মিশে একজোড়া চোখ স্থির নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। দূরে কোথাও একটা রাতচরা পাখি ডেকে ওঠে। রাত শেষ হয়ে ভোর হতে চলেছে প্রায়। দু একটা পাখির ডাকও শোনা যাচ্ছে। ইতস্তত বাড়ি ফিরে নিজের চেনা ঘরে চেনা বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল সাম্য। অল্প কিছুক্ষণ পরেই কখন যেন গাঢ় ঘুমের আবেশে বুঝে এসেছিল ওর দু চোখের পাতা। ঘুম, এখন শুধু একটুখানি শান্তির ঘুম প্রয়োজন তার। কিন্তু ভোর রাতের দিকে হঠাৎ ফোনের ভাইব্রেশনে ঘুমটা ভেঙে যায় সাম্যর। ফোনটা বিছানার পাশেই রাখা ছিল। বাইরে অন্ধকার ফিকে হয়ে এলেও পুরোপুরি কাটেনি এখনো। ঘরে টিমটিম করে নীল একটা নাইট ল্যাম্প জ্বলছে। মোবাইলটাকে সুইচ অফ করে আবার টানা একটা ঘুম দেবে বলে পাশ ফিরে ঘুম চোখে হাই তুলতে তুলতে সেটাকে হাতে নেয় সাম্য। কি মনে হতে মোবাইলটা সুইচ অফ করতে গিয়েও লকটা ওপেন করে ওপর নোটিফিকেশনগুলোতে চোখ বোলাতে থাকেও। হঠাৎ একটা হোয়াটসঅ্যাপ মেসেজের নোটিফিকেশন দেখে এক মুহূর্তের জন্য মোবাইল স্ক্রিনের ওপরেই থমকে যায় ওর আঙুলগুলো। সৌমির মেসেজ। সাম্য কোনো রিপ্লাই করেনি বলে পরপর অনেকগুলো মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তবে সাম্যর এই অভ্যেসের সাথে সৌমির পরিচয় আছে। সে জানে কাজ নিয়ে ডুবে থাকলে সাম্য কারোর মেসেজ বা ফোন কলের কোনো তোয়াক্কা করে না কখনো। সৌমি তাই নিজের মতোই মেসেজ করে গেছে একের পর এক। মেসেজের বক্তব্য আহামরি কিছু নয়, সাধারণ মামুলি মেসেজ। সে কি করছে, তার শরীর ঠিক আছে কিনা, রাতে খেয়েছে কিনা ইত্যাদি। প্রশ্নগুলো সাম্যকে তেমন একটা ভাবায় না, কিন্তু মেসেজগুলো দেখে অন্য একটা গুরুত্বপূর্ণ কথা তার হঠাৎই মনে পড়ে যায়। সৌমি কোনোদিনই বাড়িতে একা থাকতে পারে না, তাই সাম্য যখনই লেখালেখির প্রয়োজনে শর্ট ট্রিপে যায় বা অন্য কোনো প্রয়োজনে কখনো যদি ওকে বাইরে যেতে হয়, তাহলে সৌমিও নিজের বাপের বাড়ি চলে যায়। সাম্য ফিরে এলে তারপর সে আসে। ঠিক যেমন এবারেও সাম্যর রওনা হওয়ার আগের দিনই মায়ের কাছে চলে এসেছিল সে। কথাটা মনে পড়তেই সাম্যর শরীরটা হঠাৎ পাথরের মূর্তির মতো স্থির হয়ে যায়।
সৌমি যদি বাড়িতে নাই থাকে তাহলে গত রাতে তাকে দরজা খুলে দিয়েছিল কে? কেই ভাই ভোর রাতে তার ঠিক পাশটাতে তার দিকে পিছন ফিরে শুয়ে আছে? হঠাৎ ছোটবেলায় ঠাম্মির বলা একটা কথা মনে পড়ে যায় শাম্মুর। ছোটবেলায় রাতে শুয়ে শুয়ে ওদের দুই ভাই বোনকে প্রায়ই একটা কথা বলে ভয় দেখাতেন ঠাম্মি। ঠাম্মি বলতেন, আচ্ছা ধরো রাতের বেলায় তোমাদের ঘুমটা হঠাৎ কোনো কারণে ভেঙে গেল, তারপর ঘুম ভেঙে উঠে দেখলে তোমাদের পাশে আমি নেই, আমার বদলে তোমাদের সাথে শুয়ে আছে একটা কঙ্কাল। এত অবধি শুনে মেঘলা আরও শক্ত করে জড়িয়ে ধরত ঠাম্মিকে। শাম্মুর ভয় লাগলেও সে জড়সড় হয়ে শুয়ে থাকতো চুপচাপ। ঠাম্মি ওর মাথায় আলতো করে একটা হাত রেখে খানিক রহস্য জড়ানো গলায় জিজ্ঞেস করতেন, দাদু ভাই, এমনটা হলে তোমার বুঝি একটুও ভয় করবে না? শাম্মু কোনো উত্তর দিত না, স্থির হয়ে চুপচাপ শুয়ে থাকত, ঠিক যেমনটা সে এখন শুয়ে আছে। শাম্মু অনুভব করে তার সমস্ত শরীর কাঠের পুতুলের মতো নির্জীব অসার হয়ে গেছে। নাইট ল্যাম্পের আধা অন্ধকার নীলচে আলোয় খাটের পাশে ড্রেসিং টেবিলের আয়নাটা আবছাভাবে দেখা যাচ্ছে, কিন্তু তাতে ওপাশ ফিরে শুয়ে থাকা মানুষটার মুখাবয়ব বোঝা যাচ্ছে না। যন্ত্রচালিতের মতো একটা হাত দিয়ে কোনো মতে বেড সুইচটা অন করার চেষ্টা করে শাম্মু, কিন্তু আলোটা জ্বলে না। সে আবার সুইচটা স্পর্শ করতে যায়, কিন্তু তার আগেই ওপাশ থেকে একটা অদ্ভুত ঘ্যারঘ্যারে কণ্ঠস্বর ভেসে আসে। ভয়ের জন্ম কোথায় হয় বলতে পারো? মানব জন্মের আদিতে মাতৃ জঠরে থাকতে থাকতে জন্ম হয় ভয়ের। মানুষ চিরকাল অন্ধকারকে ভয় পেয়ে এসেছে, কারণ সে জানে একমাত্র এই অন্ধকারই তাকে বিচ্ছিন্ন হয়ে নিয়ে যেতে পারবে, গ্রাস করতে পারবে তার সমস্ত জাগতিক চেতনা, সমস্ত সত্তা। তাই সে চিরকাল অন্ধকারকে এগিয়ে চলতে চায়। সে ভুলে যেতে চায় তার অস্তিত্বের সমস্ত অন্ধকার দিককে। কিন্তু সত্যিটা কি জানো? মানুষ যাকে সব থেকে বেশি এড়িয়ে চলতে চায়, যার থেকে সে পালিয়ে বেড়াতে চায় অনেক অনেক দূরে, দিন শেষে তার কাছেই তাকে ফিরে আসতে হয় বারবার। And this circle goes on. এই আদি অন্তবিহীন খেলার কোনো শেষ নেই। যে মানুষ ভাবে সে কোনো কিছুতেই ভয় পায় না, সেই আসলে সব থেকে বড় ভীতু। নিজের মধ্যে বেড়ে চলা অন্ধকারকে আড়াল করতেই মেকি সাহসের মুখোশ পরে ঘুরে বেড়ায়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয় কি? তার কৌতূহলী তাকে নিজের মিথ্যের সামনে এসে দাঁড় করায়। ভয়কে কেউ এড়াতে পারে না, ভয়কে এড়ানো যায় না। যে অন্ধকার যুগের পর যুগ ধরে একটু একটু করে বেড়ে উঠেছে তোমারই মনের আদিম জঠরে, তাকে এত সহজে পেছনে ফেলে কোথায় পালাবে তুমি? কোথায় যাবে সাম্যদেব সেনগুপ্ত? কোথায় পালাবে? কানে তালা লাগানো শব্দে হেসে ওঠে সেই অপার্থিব কণ্ঠস্বর। সেই হাসির শব্দ আবছা আলো আধারির প্রাচীরে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে আবার। ছায়ামূর্তিটা কাটা কাটা স্বরে জিজ্ঞেস করে, মানুষ কাকে সব থেকে বেশি ভয় পায় জানো? শাম্মুর মুখ থেকে একটা কথাও বেরোয় না। ঠিক তখনই দপদপ করতে করতে ঘরের আলোটা জ্বলে ওঠে হঠাৎ। একই সাথে ছায়ামূর্তি বলে ওঠে, মানুষ সবচাইতে বেশি ভয় পায় নিজেকে। শাম্মু স্থানুর মতো ফ্যাকাশে নিষ্প্রাণ দৃষ্টিতে বিছানার পাশে রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। সেখানে এখন শাম্মুর দিকে পেছন করে শুয়ে থাকা ছায়ামূর্তির স্পষ্ট অবয়বটা দেখা যাচ্ছে না। শাম্মুর ঠিক পাশে ওর দিকে পেছন করে সৌমিলি বা কোনো কঙ্কাল শুয়ে নেই, শুয়ে আছে ওরই নিজের প্রতিচ্ছবি। কপালের একটা পাশ যেন গুরুতর কোনো দুর্ঘটনায় থেঁতলে গেছে সম্পূর্ণ। সেখানে জমাট বেঁধে আছে থকথকে গাঢ় লালচে তরলের ধারা। তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, সে চোখে কোনো মনি নেই। দেখেই বোঝা যাচ্ছে আয়নায় ফুটে ওঠা প্রতিচ্ছবিটা আসলে একটা মৃতদেহের। সেই দেহে প্রাণের আর কোনো লেশমাত্র অবশিষ্ট নেই।
এতক্ষণ শুনছিলেন। আপনি কি ভয় পেতে চান? আমাদের আজকের গল্পে গল্প পাঠিয়েছিল সায়ন্তন এবং অন্যান্য চরিত্রে তৃষা, সৌমদীপ, সৌমিক, নীল এবং আমি আর্য। পোস্টার ডিজাইন শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই জানাবেন আমাদের। কিভাবে জানাবেন? আমাদের কমেন্ট সেকশন আপনার জন্য খোলাই রইল। তাহলে আজকের মতো এতটুকুই। সামনের সপ্তাহে আরও একটি দারুণ গল্প নিয়ে ফিরে আসবে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। খুব ভালো থাকবেন। শুভরাত্রি।